আজই জাতিসংঘে ভাষণ দিবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনীতিকে শক্তিশালী করতে চাইলেন মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগ সহযোগিতা। রাষ্ট্র সংস্কারের পর 18 মাসের মধ্যে হবে জাতীয় নির্বাচন, জানালেন ডক্টর ইউনূস। বিগত সরকারের আমলে পাচারকৃত অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা। রয়টার্সের রিপোর্টে যেটা আছে, আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরো 18 মাস পরে ইলেকশন। উজানের ঢলে পদ্মার পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চল প্লাবিত। ভারী বৃষ্টি ভাবাচ্ছে দুপাড়ের বাসিন্দাদের। চট্টগ্রাম কলেজে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষে এখনো হয়নি মামলা। আহত 5 কর্মী চিকিৎসা নিচ্ছেন মেডিকেল কলেজ হাসপাতালে। দেশের বাজারে বড় ইলিশের আকাল, মিললেও দর আকাশ ছোঁয়া। শখ মেটাতে অনেকেই কিনছেন ছোট ও মাঝারি সাইজের মাছ। বাজারে আসছে ইলিশ মাছ কিনতে, আইসা দেখে যে ইলিশ মাছের দাম আগুন। এখন বাধ্য হয়ে পোয়া মাছ কিনতে আসে, তাও দেখি দাম বেশি। মাছের দাম অনেক বেশি, কিন্তু এখন সম্ভব হইতেছে না, এই জন্য চলে যেতেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে আজ ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় প্রধান উপদেষ্টা তার ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশের সংগঠিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরতে পারেন। কি পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন এবং পরিবর্তিত সময়ে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় তার ভাষণে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে লাখো কোটি টাকা লুটপাট, পাচার এবং দুর্নীতিতে ধ্বংস হয়েছিল দেশের অর্থনীতি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে ইউএস বাংলা বিজনেস কাউন্সিলে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে ডক্টর ইউনূস এমন মন্তব্য করে। নতুন বাংলাদেশে বেশি বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। একই দিন সাইডলাইন বৈঠকে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। টানা 15.5 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে পাচার হয়েছে লাখো কোটি টাকা। ব্যাপকভাবে লুট হয়েছে দেশের শেয়ার বাজার। আর পাচার ও লুট হওয়া এসব টাকায় ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে পতন হওয়া সরকারের মন্ত্রী, এমপি, নেতারা গড়েছেন শত শত বাড়ি, অঢেল সম্পদ, যার ফলে একেবারে ভেঙে পড়েছে দেশের বিভিন্ন আর্থিক খাত সহ মূল অর্থনীতি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে পাচার হওয়া এসব অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। টাকাগুলো কিভাবে ফেরত আনা যায়, এটা একটা কষ্টসাধ্য বিষয়, বাট এটার জন্য স্যার কিন্তু সবার সাথে কথা বলছেন। আজকেও এই ব্লিংকেনের সাথে এটা একটা বড় ইস্যু ছিল এটা, এবং ইউএস তার টোটাল সাপোর্ট দেওয়ার কথা বলেছে যে কিভাবে মানে যেই টাকাগুলো বাইরে চলে গেছে, এটা শুধুমাত্র ইউএস বা যে কোনো দেশে, মানে বিদেশে যে টাকা পাচার হয়েছে সেটা কিভাবে বাংলাদেশের টাকা, বাংলাদেশের মানুষের, বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকা কিভাবে আবার দেশে ফিরে আনানো যায় এবং দেশের পুনর্গঠনে এই টাকাটা কিভাবে নিয়োজিত করা যায়। বছরের পর বছর অর্থনৈতিক দুরবস্থার চরম শিকার সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট বড় ব্যবসায়ীরা। তাদের নানা সমস্যার সম্ভাবনা ও করণীয় ঠিক করতে নিউ ইয়র্কের একটি হোটেলে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশি চেম্বার নেতাদের সাথে আলোচনায় বসেন ডক্টর ইউনূস। বড় বড় কোম্পানিগুলো যদি ইনভেস্ট করতে আসে, সেই একটা ইনভেস্টের পরিবেশ আমরা তৈরি করব। স্যারের মেসেজটা এটা খুবই পাওয়ারফুল মেসেজ ছিল, এবং সবাইকে বলেছেন বাংলাদেশকে আসেন, ইনভেস্ট করেন, এবং বাংলাদেশ ইজ নাও রেডি ফর লাইক ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিলিয়নস অফ ডলার্স। একই দিনে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটরের সাথে বৈঠকে রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের চালানো গণহত্যার ঘটনায় সবশেষ অবস্থা পর্যালোচনা করেন প্রধান উপদেষ্টা। নিরস্ত্র মানুষদেরকে হত্যা করা হয়েছে, তো সেটার জন্য এটা একটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এটা এই ধরনের কোনো কেস এটা আইসিসিতে দেওয়া যায় কি না, আইসিসি এটা দিলেও এটার প্রসিডিওরগুলো কি, সেই বিষয়ে জানতে চেয়েছেন।
জুলাই বিপ্লবে নিরস্ত্র ছাত্র জনতার উপরে আইন শৃঙ্খলা বাহিনী যে নির্বিচার গণহত্যা চালিয়েছিল তার একটি চিত্র তুলে ধরা হয়েছে আইসিসির এই প্রসিকিউটরের সামনে। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি অভিযোগ গঠন করা যায় কিনা গেলেও সেটা কি প্রক্রিয়ায় গঠন করা যায় সেটা নিয়েও কথা বলেছেন তিনি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে দৃঢ়প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার। তাই বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময়ে বৃহস্পতিবার একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে ডক্টর ইউনূস এসব কথা বলেন। এ সময় উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিনিয়োগ পরিবেশ কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে দরকার পরামর্শ। বাংলাদেশের নতুন অগ্রযাত্রার সঙ্গী করতে চান মার্কিন বিনিয়োগকারীদের। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ শুধু 17 কোটি মানুষের দেশই নয়, এটি দ্রুত বিশ্বের শীর্ষ 10টি ভোক্তা বাজারের একটি হিসেবে বিকশিত হচ্ছে। এছাড়া চীনের 300 কোটি মানুষের বাজার ধরার সম্ভাবনাময় জায়গায় রয়েছে। আগামী নির্বাচন কবে হবে তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষ হওয়ার কমপক্ষে 18 মাস পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এমনই ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা, জানালেন তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহায়তা দেবে বলেও কথা দিয়েছে বাংলাদেশকে। বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্ষমতায় থেকে প্রথম ধাপে 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 152 আসনে নির্বাচিত। 2018 সালে রাতের আধারে অর্থাৎ ভোটের আগেই ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং সবশেষ 2024 সালে দামি প্রার্থী ফর্মুলার নির্বাচনে দেশ বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে আওয়ামী লীগ। এভাবে ভোটের অধিকার কেড়ে নেওয়া এবং মানবাধিকার লঙ্ঘন সহ নানা কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেষমেশ পতন হয় শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী। এমনই প্রেক্ষাপটে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা বিষয়ের পাশাপাশি আগামী নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয় তাদের সাথে। পরে বৈঠকের বিষয়ে বলতে গিয়ে আগামী নির্বাচন 18 মাস পরে নাকি আরো সময় লাগবে তার একটি ধারণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সেনাপ্রধানের উনি একটা মতামত দিয়েছেন। আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত, আপনার রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন, ওই রিপোর্টটা পড়লে দেখবেন। হ্যাঁ, রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরো 18 মাস পরে ইলেকশন। তিনি জানান, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ওরা বাংলাদেশের ইলেকশন রিফর্ম, বাংলাদেশের সমস্ত রিফর্মেই তারা ফুল সাপোর্ট দিবে। আরেকটি সাইডলাইন বৈঠকে যুক্তরাষ্ট্রের মতো একইভাবে গ্রহণযোগ্য নির্বাচন এবং দেশ সংস্কারে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বৃষ্টি আর উজানের ঢলে পদ্মার পানি বেড়ে প্লাবিত চাঁপাইনবাবগঞ্জের নদী তীরবর্তী চরাঞ্চল। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে 3 দিন ধরেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে শিবগঞ্জের নদী তীরবর্তী চরাঞ্চল। রাস্তাঘাট, ফসলি জমি সহ বাড়িঘরে উঠেছে পানি। জলমগ্ন অবস্থায় দিন কাটছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের। জেলার বেশ কয়েকটি এলাকা ডুবেছে পদ্মার জলে। এই বিষয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। জুয়েল, নতুনভাবে কি কোনো এলাকা প্লাবিত হয়েছে, আর পানিবন্দী এলাকায় দুর্গতদের অবস্থা এখন কেমন দেখছেন? না সোহা, এখন পর্যন্ত আর নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি, কারণ হচ্ছে গতকালকে থেকেই কিন্তু পানির স্তর নামছে, অর্থাৎ পানি কমছে। গত 24 ঘন্টায় প্রায় 15 সেন্টিমিটার পানি কমেছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। তবে দুর্ভোগের কথা যেটি বলছিলেন সেটি যদি আমি একটু দেখাই, সেটি হচ্ছে যে আমি এখন অবস্থান করছি পাকা ইউনিয়ন পরিষদের পাশে। এর পাশে বাম দিকটি কিন্তু একটি স্কুল এবং ইউনিয়ন পরিষদ।
এর পাশেই কিন্তু বিস্তীর্ণ অঞ্চল এখনো কিন্তু পানিতে নিমজ্জিত আছে, অর্থাৎ বন্যার পানির কারণে কিন্তু এই জায়গাটাতে দুর্ভোগ চরমে। এটি কিন্তু পদ্মা নদীর অববাহিকার শুরু, এখানে কিন্তু আরো সামনে গেলে কিন্তু বিস্তীর্ণ পদ্মা, অর্থাৎ এই পানি যে পানি আমরা দেখতে পাচ্ছি এরকমই জলাবদ্ধতার কারণে কিন্তু সেখানকার মানুষ সুপেয় পানির ঘাটতি রয়েছে এবং সাধারণত ত্রাণের অভাব রয়েছে। অনেকে অভিযোগ করছিলেন যে তারা রান্না করতে পারছিলেন না। সুতরাং একেবারেই যে সবাই মানে ভালো কথা বলা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা অভিযোগ করছিলেন যে যেহেতু আগের মতো জনপ্রতিনিধিদের কর্মতৎপরতা নাই, সেক্ষেত্রে তাদেরকে আসলে খোঁজ খবর সেরকম ভাবে নেয়নি এবং এই দুর্ভোগ কিন্তু চলমান রয়েছে। এর ফলে গঞ্জের বিস্তীর্ণ দুর্লভপুর, পাকা, নারায়ণপুর এবং তার আশপাশে একটা সাধারণ মানুষ কিন্তু এখনো পানিবন্দী রয়েছে। তবে ধন্যবাদ আপনাকে। রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছর 141 জন মৃত্যুবরণ করেছেন। সংক্রমিত হন 27,000-এর বেশি মানুষ। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আপনি শুনতে পাচ্ছেন। হাসপাতালের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন জানতে চাই, একই সাথে ডেঙ্গু রোগীদের উপস্থিতি কি বাড়ছে কিনা? সোহার, রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীদের সংখ্যা আশঙ্কাজনক হারে কিন্তু বাড়ছে। গত 5 দিন থেকে কিন্তু ডেঙ্গুর যে পৃথক দুটি ওয়ার্ড আছে এই হাসপাতালে, একটি ওয়ার্ড যেটি মহিলা ওয়ার্ড, সেখানে আমরা আছি। এই মহিলা ওয়ার্ডে কিন্তু আসলে গত রাতেই কিন্তু ডেঙ্গু রোগীর ভর্তি হয়েছে 5 জন। এই গত 4 দিনে কিন্তু এই ওয়ার্ডে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা এখন পর্যন্ত 56। আরেকটি ওয়ার্ড যে ছিল সেটি হচ্ছে পুরুষ যে ওয়ার্ডগুলো আছে, সেখানে ডেঙ্গু রোগীর সংখ্যা এখন পর্যন্ত এই গত 5 দিনে 74 জন কিন্তু সেখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এই রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে এসে যেটি আমরা দেখতে পেলাম যে সারা দেশে যেসব এলাকায় বিশেষ করে বন্যা দুর্গত এলাকা থেকেও দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু এখানে ডেঙ্গু রোগী এসেছেন এবং তারা কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে একটি বিষয় আমাদের কাছে খুবই আরেকটি যেটি জানিয়ে রাখতে চাই দর্শকদের, সেটি হচ্ছে যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু আমরা বেশি লক্ষ্য করতে পারছি যে মিরপুর এবং মোহাম্মদপুর এলাকায়। কেননা মিরপুর এবং মোহাম্মদপুর এলাকা থেকে কিন্তু এখানে যে রোগীগুলো ভর্তি হয়েছে তাদের অবস্থা কিন্তু আসলে তাদের সংখ্যাটাই কিন্তু আসলে বেশি এবং তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এই যেটি বলছিলাম যে 74 জন রোগী ভর্তি হয়েছেন এই যে সোহরাওয়ার্দী হাসপাতালে পুরুষ বিভাগে, সেখানে কিন্তু 25 জন রোগী কিন্তু মোহাম্মদপুর এবং মিরপুর এলাকা থেকে এসেছে। তো আর মহিলা ওয়ার্ডে যেই রোগীগুলো ভর্তি হয়েছেন তাদের মধ্যে প্রায় 20 জন রোগী কিন্তু মোহাম্মদপুর এবং মিরপুর এলাকা থেকে এসেছেন। তো ভুক্তভোগীরা যেটি জানিয়েছেন যে এই দুটি এলাকায় আসলে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে এবং সেখানে যেন আর প্রশাসনিক ব্যবস্থা বাড়ানো হয় এবং ডেঙ্গু নিধনের জন্য সহায়তা করা হয় এবং সেই বিষয়টি কিন্তু তারা আমাদের নিশ্চিত করতে কিন্তু তারা দাবি জানিয়েছেন। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। ভারতে বসে বিদেশি প্রভুদের সাথে নিয়ে শেখ হাসিনা ছাত্র জনতার বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র করছেন, এই অভিযোগ তুলেছেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্যাতিত সম্পাদক ডক্টর মাহবুবুর রহমান। দীর্ঘদিন নির্বাসন শেষে দেশে ফিরে বিমানবন্দরে কথা বলেন তিনি। শেখ হাসিনাকে উৎখাত করা সব বিপ্লবী শহীদদের কথা স্মরণ করেন মাহমুদুর রহমান। বলেন, তারা আমাদের অনুপ্রেরণা। আবু সাঈদ ও মুগ্ধরা বাংলাদেশের বিপ্লবী আইকন। দীর্ঘ 6 বছর বিদেশে নির্বাসন শেষে দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্যাতিত সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সকাল 9:30টার দিকে তুরস্ক থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় তাকে গণসংবর্ধনা দেন তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী সহ হাজারো ছাত্র জনতা। মাতৃভূমিতে ফিরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। শেখ হাসিনাকে উৎখাত করা সকল বিপ্লবী শহীদদের কথা স্মরণ করে মাহমুদুর রহমান বলেন, তারা আমাদের অনুপ্রেরণা। শতাব্দীর পর শতাব্দী আবু সাঈদ আমাদের কাছে বিপ্লবের আইকন হিসেবে থাকবে। উদ্ভট মামলায় 7 বছরের সাজা দেওয়া হয়েছে উল্লেখ করে আমার দেশ সম্পাদক বলেন, ওই মামলার বিরুদ্ধে রোববার আদালতে যাবেন তিনি। পরাজিত ফ্যাসিবাদী শেখ হাসিনা বিদেশে বসে ছাত্র জনতার বিপ্লব
বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তিনি। পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু, বিদেশি প্রভু, তার কোনো বিদেশি বন্ধু নাই, তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। বিগত আওয়ামী লীগ আমলে আমার দেশ বন্ধের পাশাপাশি মাহমুদুর রহমানের নামে ১২৪টি মামলা ও ৩৯ দিন রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হয়। আদালতে হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম কলেজে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি এখনো। দুই দলের সংঘর্ষে ছাত্রদলের ৫ কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে হয় এই সংঘর্ষ। আহতদের অভিযোগ, শিবিরের নেতা পরিচয়ে কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ উদ্দিনকে ছাত্রদলের কর্মী সন্দেহে মারধর করে কয়েকজন, এরপর ক্যাম্পাস থেকে বের করে দেয়। এ বিষয়ে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে ফেরার পথে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তারা শিবিরের কর্মী। তবে অভিযোগের বিষয়ে জানার জন্য যোগাযোগ করেও শিবিরের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। মারার সময় বলছে যে ছাত্রদল ক্যাম্পাসে জায়গা হবে না, এখানে শুধু একক নেতৃত্ব থাকবে, সেটা হচ্ছে শিবির। শিবির ছাড়া আর কোনো ছাত্র দলের কোনো এখানে অবস্থান, কোনো সংগঠনের এখানে অবস্থান দেওয়া হবে না। আমরা যখন কলেজ ক্যাম্পাস থেকে মেইন গেট দিয়ে বেরিয়ে আসতেছি, সাথে সাথে আমাদের উপর এই দর মার ছাত্র দলকে মার, এরকম বলে আমাদের উপর রাস্তায় ফিরে বেদরম ফিরেছে। তারা আমার পায়ের রক কাটার চেষ্টা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি শিওর না, আমার মনে হচ্ছে ওরা যে পূর্বে চিরাচরিত তাদের ঐতিহ্য রক কাটা, ওইটাই তারা অ্যাপ্লাই করতে চাইছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জায়গা বেদখলের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, এমনটা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে মুন্সিগঞ্জ সদরের ইদরাকপুর কেল্লা, বাবা আদম মসজিদ সহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শনে যান তিনি। সেখানে আসিফ নজরুল বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রত্নতত্ত্ব নিদর্শন রয়েছে। বিভিন্ন অঞ্চলে উদ্ধারকৃত নিদর্শনের অনেকগুলোর জাতীয় পর্যায়ে গুরুত্ব রয়েছে। যেসব জায়গা বেদখল হয়েছে সেগুলো পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজা খান, মিতা সহ অন্যান্যরা। লালবাগ কেল্লা সহ এই কেল্লাগুলোকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি। আমি ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কী কী আছে, এই অবস্থাটা নিজের স্বচক্ষে না দেখলে সংরক্ষণের যে নীতিমালা আমরা ঠিক করবো, প্রায়োরিটি ঠিক করবো, এটা ঠিক করা যাবে না। এই জন্য আজকে এসেছি। তো আমার মনে হয়েছে এই ব্যাপারে আমাদের নজর দেওয়ার সময় এসেছে। বর্তমান সরকার দেশের বিভিন্ন বিষয়ে সংস্কারের পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগ সফলে একটি সুন্দর নির্বাচনের রোডম্যাপও দিতে হবে, এমনটাই বলেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। সকালে খুলনা নগরীতে এক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তিনি। সেখানে জামায়াতে আমির বলেন, যারা বিভিন্ন সময় মানুষের উপর গুম, খুন, নির্যাতন চালিয়েছে তাদের রাজনীতি করার সুযোগ নেই। বিডিআর বিদ্রোহের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে। অনেকে জিজ্ঞাসা করেন সময়টা কতটুকু, আমরা বলেছি সময়টা যৌক্তিক। অযৌক্তিক কোনো সময় নেওয়াও ঠিক হবে না, আমাদের পক্ষে দেওয়াও সম্ভব হবে না। দেশের মানুষ আর দুর্নীতিবাজ লুটেরাদের ক্ষমতায় দেখতে চায় না, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছিল সমাবেশ। সেখানেই তিনি বলেন, শেখ হাসিনা দীর্ঘদিন ধরে দুর্নীতি আর ফ্যাসিবাদ কায়েম করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, তাই দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল, যা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এখন সময় এসেছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার। আগামীর বাংলাদেশে সবাই নিরাপদ থাকবে তা নিশ্চিত করতে হবে বলেও মনে করেন তিনি। সেই সাথে ফ্যাসিবাদ সরকারের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণ করে যোগ্যদের দায়িত্ব দেওয়ার আহ্বান তার। দেশে ইসলামী শাসন কায়েম করতে মানুষের ঘরে ঘরে যেতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীর নায়েবে আমির। বিগত শাসনের দুর্নীতিবাদ অদক্ষ ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় এখনো বসে আছে,
আপনাদের অগ্রাধিকার হচ্ছে তাদেরকে প্রশাসন থেকে যে যেখানে আছে সেখান থেকে অপসারণ করা। অনুমোদন ছাড়া রিএজেন্ট সরবরাহ, মজুদ ও অনিয়ম সহ কয়েকটি অভিযোগে জেনেটিক ট্রেডিং এর নামে মামলা করতে যাচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। পরিচালক জানিয়েছেন, এরই মধ্যে প্রক্রিয়া শেষ হয়েছে। অনিয়মের ঘটনায় জেনেটিকের রিএজেন্ট নেওয়া বন্ধ করেছে বিএসএমএমইউ। এখনও নিচ্ছে ক্যান্সার ইনস্টিটিউট, গ্যাস্ট্রোলিভার সহ কয়েকটি সরকারি হাসপাতাল। জেনেটিক ট্রেডিং এর অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন। হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট সরবরাহ নিয়ে প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। মেয়াদ ফুরিয়ে গেলেও নতুন তারিখ বসিয়ে রিয়েজেন্ট সরবরাহ করে আসছিল জেনেটিক ট্রেডিং। খবর প্রচারের পর স্টোর থেকে মালামাল সরিয়ে ফেলে প্রতিষ্ঠানটি। পরে ঔষধ প্রশাসন অধিদপ্তর অভিযানে গেলে জানা যায় কোম্পানির রিয়েজেন্ট সরবরাহের অনুমতি নেই। ওষুধ জব্দ করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় ব্যবস্থাপনা পরিচালককে। জবাব সন্তোষজনক না হওয়ায় ব্যবস্থা নিতে যাচ্ছে ডিজিডিএ। এটা অফেন্স কনফার্ম এবং দুটো ধারায় যে তাদের অপরাধ হয়েছে। আপনি জানেন গত বছরে যেটা ঔষধ এবং কসমেটিক্স আইন 2023, এটার 14 ধারায় একটা অপরাধ এবং 22 ধারায় একটা অপরাধ। ডিজিডিএ নীরব কথাটা কিন্তু সঠিক নয়। আসলে এটা দেখেন, মিডিয়া আসলে যে কোনো জিনিস মানুষের নজরে আসে, বিষয়টি এরকম। ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রায় প্রতিদিন এই ঢাকা শহরে কোনো না কোনো টিম বের হচ্ছে। ব্যবস্থা নিতে যাচ্ছে বিএসএমএমইউর বায়োকেমিস্ট্রি বিভাগ। সরবরাহ করা মেশিনও ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান। জেনেটিকের সমস্ত টেস্টগুলোকে আমি বন্ধ করে দিয়েছি এবং তাদের কাছ থেকে যে সমস্ত রিয়েজেন্টগুলো আমরা নিয়েছিলাম সেই রিয়েজেন্টগুলোকে আমি তাদেরকে আস্তে আস্তে ফেরত দিয়েছি। সিদ্ধান্ত নিয়েছি যে তাদের যে সমস্ত মেশিনগুলো আমার এই ল্যাবের মধ্যে আছে, এই প্রত্যেকটা মেশিন তাদেরকে আমি নিয়ে যাওয়ার জন্য, ফেরত নেওয়ার জন্য আমি অফিসিয়াল প্রক্রিয়া আমি শুরু করেছি। বেশ কয়েক বছর আগে হাসপাতালগুলোকে পরীক্ষার মেশিন বিনামূল্যে সরবরাহ করে জেনেটিক। উদ্দেশ্য ছিল রিয়েজেন্ট সরবরাহ করা। কোটি টাকার বিনিয়োগ ছাড়া মেশিন পেয়ে তা লুফে নেয় সরকারি বেসরকারি হাসপাতাল। সেভাবেই মেশিন নেয় রাজধানীর ক্যান্সার ইনস্টিটিউট। এখানে ইমিউনোলজি বিভাগে কেবল একটি যন্ত্র সচল, সেটি জেনেটিকের। সিএমএসডি কয়েক মাস আগে একটি চাইনিজ মেশিন সরবরাহ করলেও এখনও সচলই হয়নি। লায়াজন এবং লায়াজন এক্সেল দুইটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু দুইটাই একই কোম্পানির। আচ্ছা, এটা আমাদের আগে থেকে আছে। রিসেন্টলি আমরা আরেকটা ইনস্ট্রুমেন্ট পেয়েছি, সেটা এখনও ইনস্টল করা সম্ভব হয়নি। যারা এটা দিয়েছে, এটা সিএমএসডির মাধ্যমে এসেছে, যারা এটা দিয়েছে তারা এখনও এটাকে ইনস্টল করতে পারেনি। এটা ইনস্টল করতে পারে তখন আমরা এটাও ব্যবহার করতে পারবো। গ্যাস্ট্রোলিভার হাসপাতালে একাধিক মেশিন থাকলেও ব্যবহার করা হচ্ছে জেনেটিকের রিয়েজেন্ট। কোম্পানির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কোল্ড চেইন মেনটেন না করা, এমনকি লাইসেন্স না থাকার কথাও জানেন হাসপাতালের পরিচালক। তবে এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী, মধ্যাঞ্চল বা উপকূল সব বাজারে বড় ইলিশের আকাল। যেখানে মিলছে সেখানে দর আকাশ ছোঁয়া। শখ মেটাতে অনেকেই ছোট বা মাঝারি সাইজের ইলিশ কিনে বাড়ি ফিরছেন। ব্যবসায়ীদের যুক্তি, আড়তে বড় ইলিশের অস্বাভাবিক দাম হাঁকছেন পাইকাররা। সেখানে নজরদারি না বাড়ালে মাছের দাম সামলানো কঠিন। সেপ্টেম্বর এলেই হুমড়ি খেয়ে ইলিশ কেনে মানুষ, কেননা এরপরই মাছ আহরণে শুরু হয় লম্বা নিষেধাজ্ঞা। তাই ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে গ্রাহকের আনাগোনা বেশি। কিন্তু তাতে কি বা এসে যায়? বেনাপোল স্থলবন্দরে যেখানে $10 অর্থাৎ 1200 টাকা কেজি দরে ইলিশ রপ্তানি হচ্ছে, সেখানে ঢাকার বাজারে বড় সাইজের দাম 1500-এর ওপরে। তাও মিলছে হাতে গোনা দোকানে। ব্যবসায়ীরা জানালেন আড়তেই দাম চড়া, তাই তারা নিরুপায়। বাধ্য হয়ে চাষের মাছ কিনছেন অনেক ক্রেতা, সেখানেও খুব একটা স্বস্তি নেই। যদি আরো 1600 টাকার রেট দিছে, চাঁদপুরে 1600 টাকা রেট দিছে, এরপরে আমরা বুঝেন আমরা বেশি 1700 টাকা কিনা। কোনো সামনে আরো বাড়বো না। যদি বাজার আসে দড়িপানা করতে খোঁজ খবর হয়, তাহলে তো মনে করেন জিনিসটা অত ইয়ার মাইট নিয়ে গেল, নাগালের মাইতে আসতো। কিন্তু ওনারা তো এমনি মুখে বলে, কিন্তু বাজারে তো আর আসে। গত সপ্তাহে মোটামুটি ভালো দাম কম ছিল, এই সপ্তাহে একটু বেশি, আবার ঠিক হয়ে যাবে। ইলিশের রাজধানী চাঁদপুরই নাকি ইলিশের আকাল। এখানে প্রতিদিন হাত বদল হয় কয়েকশো মন মাছ, কিন্তু ব্যবসায়ীদের দাবি ইদানিং সেই যোগান আর নেই। বড় মাছের ঘাটতি সবচেয়ে বেশি। অনেকে তাই ছোট আর মাঝারি ইলিশ কিনে বাড়ি ফিরছেন।
মাছের কেনার জন্য আসছি, কিন্তু আসার পরে দেখতেছি যে মাছের দাম অনেক বেশি, কিন্তু এখন সম্ভব হতেছে না, এই জন্য চলে যেতেছে। প্রতিদিন 200-300 মণ আমদানি হতো, এখন সেখানে আজকের বাজারে 100 মণ আমদানিও নাই, এই কারণে দাম বেশি। বাজারে মাছ কিনতেই পারতেছি না আমরা। গত 2 দিনের তুলনায় আজকে মাছ চাঁদপুর মাছঘাটে অনেক কম আসছে, তো সেই কারণে আসলে দামও একটু বেশি। আর টোটাল যে মাছ আসছে তার মধ্যে কিন্তু বড় মাছের কোয়ান্টিটি কম। যদিও উপকূলে ইলিশের সরবরাহ বেড়েছে, ভোলায় 1200 থেকে 1500 টাকায় মিলছে বড় সাইজের মাছ। মাঝারি পিসের দাম 1000 টাকার আশপাশে, যদিও এই দাম এখনও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে। বাজারে আসছে ইলিশ মাছ কিনতে, আইসা দেখে যে ইলিশ মাছের দাম আগুন, এখন বাধ্য হয়ে পোয়া মাছ কিনতে আসছে, তাও দেখি দাম বেশি। মাছ কিনতে দেই মাছের দাম, মাছ আর দেওয়া যায় না, তখন কি করবো, তখন যাবি গিয়ে। বড় ইলিশের দাম বেশি কাটে, এই জন্য আমি বড়টি কিনি না, আমি ছোটো খাটো করে আনি বেচে থাকি। ইন্ডিয়া যাওয়ার কারণে বড় মাছের দাম বেশি, আমরা বাজারে এনে বিক্রি করতে পারি না। বেশি দাম দিয়ে আনলো বেশি দাম বিক্রি করতে পারি না, কারণ 1 কেজি মাছ 1800 টাকা 2000 টাকা কেজি, কয়জনে কিনে। সারা দেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে 13 অক্টোবর থেকে, চলবে 22 দিন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ট্যুরিজম অ্যান্ড পিস বা পর্যটন শান্তির সোপান এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। নানা আয়োজনে বিশ্বের অন্যান্য দেশের মতো দিবসটি পালিত হচ্ছে বাংলাদেশেও। সকালে এ উপলক্ষে পর্যটন ভবনে 2টি প্যাকেজ ট্যুর উদ্বোধন করা হয়, যার আওতায় 2টি বাসে সুবিধাবঞ্চিত শিশুদের রাজধানীর বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখানো হবে। ট্যুর উদ্বোধনের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বলেন, দেশের পর্যটন শিল্পকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই সরকার কাজ করে যাচ্ছে। এর আগে পর্যটন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আগারগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় শেষ হয়। আজকের আনন্দের দিন, এই আনন্দ যেন একেবারেই গ্রাসরুট থেকে শুরু করে গ্লোবাল লেভেল পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে পারি। পর্যটন শুধু লোকাল নয়, পর্যটনের অনেকগুলো স্তর আছে, লোকাল, রিজিওনাল, গ্লোবাল। আমরা চাই একেবারে শুরু থেকে গ্লোবাল পর্যন্ত এটা ছড়িয়ে যাক। বাংলাদেশ একটি অনন্য সাধারণ পর্যটন গন্তব্য। অনিয়ম অব্যবস্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। পরিকল্পনার অভাবে কাজে লাগানো যাচ্ছে না অপার সম্ভাবনা। এত বছরেও এই সৈকত হয়ে ওঠেনি পর্যটক বান্ধব। সৈকতে প্রায় ঘটছে দুর্ঘটনা, উদ্ধারে নেই পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম, নিরাপত্তার ঘাটতিও প্রবল। 120 কিলোমিটার দীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের কম বেশি ঢল থাকে সারা বছরই। বিশেষ করে লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট থাকে সবসময় জমজমাট। সরগরম বেশি হয় শীত মৌসুমে। কিন্তু অনিয়ম, অব্যবস্থাপনা, অবহেলায় দিন দিন ম্লান হচ্ছে সৈকতের সৌন্দর্য। পরিকল্পনার অভাবে কাজে লাগানো যাচ্ছে না অপার সম্ভাবনা। পর্যটকদের আনন্দ অনেক সময় বিষাদে পরিণত হয়। সাগরে নেমে কেউ ভেসে গেলে বা দুর্ঘটনায় পড়লে উদ্ধারে নেই পর্যাপ্ত লাইফগার্ড, ইকুইপমেন্ট, ভ্রাম্যমাণ মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স। স্বাভাবিকভাবে আমরা যারা লাইফগার্ড রয়েছে আমাদের উদ্ধার তৎপরতাতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। লাইফগার্ডদের খুব জরুরিভাবে যে দ্রুত যান কিছু দেওয়া, যাতে খুব তাড়াতাড়ি আনা যায় একটা পর্যটককে। যদি লাইফগার্ড বৃদ্ধি হয়, ইকুইপমেন্ট বৃদ্ধি হয়, তাহলে পর্যটক মৃত্যু হার কমে আসতে পারে। বিশ্বের অন্যতম দীর্ঘ সৈকত হলেও বিদেশি পর্যটক আসে না বললেই চলে। নিরাপত্তা ঘাটতি সহ সুযোগ সুবিধা অপ্রতুল। দেশীয় পর্যটকদেরও পড়তে হয় নানা সমস্যায়। আরেকটু মধ্যে যাই, দেখি কি হয়, এই ধরনের জিনিসগুলো থেকে যাতে বিরত থাকি সেটার দিকে খেয়াল রাখি। নিজের সচেতনতা খুবই বেশি জরুরি, যেহেতু এখানে ওরকম ব্যবস্থাগুলো হচ্ছে না। রোডম্যাপ করতে পারে না যে আসলে আমরা কত দূর ভিতরে যাইতেছি, যে তাদের একটু সচেতন হওয়া উচিত। যতটুকু সম্ভব নিজেদের সচেতন থাকা আগে উচিত। লাইফগার্ড টিমের সদস্য মাত্র 27 জন। তার উপর নেই রেস্কিউ করার মতো পর্যাপ্ত বোট, স্ট্রেচার, টিউব সহ অন্যান্য সরঞ্জাম। আমাদের দরকার এই কক্সবাজার বিচে একটি মেডিকেল সাব সেন্টার, যেখানে তড়িৎ প্রাথমিক চিকিৎসাটা নিশ্চিত হবে এবং একটি পানিতে ডোবার জন্য বলে একটি যথাযথ সেবা পাবে। পর্যটক বান্ধব সৈকত গড়তে অনেক পরিকল্পনা আলোর মুখ দেখেনি। স্যান্ড এবং সয়েলের যে অবস্থা, ওখানে নেটিং হচ্ছে না। তাই নেটিং না হলে আমাদেরকে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার গতি আরও বাড়াতে হবে, লোকসংখ্যা বাড়াতে হবে। পর্যটকদের যে বিষয়গুলো এগুলো সম্প্রসারিত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরাও মনে করি যে আরও কর্মী নিয়োগ করা দরকার এবং আরও আধুনিকায়ন করা দরকার। এই বিষয়গুলো আসলে আমরা কমিটির মাধ্যমে করার চেষ্টা করছি। কক্সবাজারে গেল 5 বছরে সাগরে ডুবে মৃত্যু হয়েছে 47 জনের। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ।
2 শতাধিক মানব ক্যালকুলেটর শিশু কিশোরের অংশগ্রহণে শুরু হয়েছে অ্যাবাকাস গ্র্যান্ড ফিনালে। সকালে বাংলা একাডেমিতে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম মজারু আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল শুরু হয়। শিশুরা কত দ্রুত মাথা খাটিয়ে হিসাব করতে পারে সেই প্রতিযোগিতাই অ্যাবাকাস সিজন 2। সারা বিশ্বে শিশুদের ব্রেন ডেভেলপমেন্টে অ্যাবাকাস টুলের ব্যবহার হচ্ছে। অ্যাবাকাস শেখার মাধ্যমে শিশুরা ক্যালকুলেটর ছাড়াই দ্রুত হিসাব করতে পারে। এতে তাদের কল্পনা শক্তি বৃদ্ধির পাশাপাশি মেধার বিকাশ ঘটে। চূড়ান্ত পর্বে বিজয়ী দুজনকে 1 লক্ষ টাকা করে শিক্ষাবৃত্তি দিবে মজারু। লালা মুভ বাংলাদেশ এর আয়োজনে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে ডেলিভারি কেয়ার ক্যাম্পেইন, যাতে অংশ নেয় লালা মুভের ড্রাইভার ও তাদের পরিবারের সদস্যরা। সকাল থেকেই ছিল ব্যতিক্রমী এই আয়োজন। ছিল ছবি আঁকার প্রতিযোগিতা, যাতে অংশ নেয় 50-এর অধিক বিভিন্ন বয়সী শিশু। এই কার্যক্রমে শিশুদের মেধা বিকাশের পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে তাদের আরও উৎসাহিত করবে আশা প্রকাশ করেন আয়োজক ও অভিভাবকরা। লালা মুভ একটি অন ডিম্যান্ড ডেলিভারি অ্যাপ্লিকেশন। ব্যবহারকারীরা কেবল পিক আপ ও ড্রপ অফ অবস্থানে প্রবেশ করে, যানবাহন নির্ধারণ করে এবং নিকটবর্তী ড্রাইভারের সাথে সংযুক্ত হয়। অ্যাপটির ব্যবহারকারীরা রিয়েল টাইমে ডেলিভারি ট্র্যাক করতে, ডিজিটালি বিল প্রদান করতে এবং অতীতের অর্ডারগুলো রেকর্ড রাখতে পারে। গ্লোবাল কর্পোরেশন বিলিভ করে যে এম্পাওয়ারিং আওয়ার কমিউনিটি। সো আমাদের কমিউনিটি হচ্ছে আমাদের ড্রাইভার পার্টনার। সো আমাদের এই আয়োজনটার পারপাসটা হচ্ছে আমাদের ড্রাইভার পার্টনারদেরকে হচ্ছে গিয়ে টু ফিল দ্য ইম্পর্টেন্স, যে তারা শুধু আমাদের ড্রাইভার না, তারা আমাদের পার্টনারও, এবং সেই জন্য তাদের কমিউনিটিটাকে আমরা একটা সাপোর্ট করার জন্য তাদের বাচ্চা সহ আমরা এই প্রোগ্রামটা আয়োজন করছি।